শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ সহ 5টি অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। 8000 পৃষ্ঠার অভিযোগপত্র জমা। আপিল বিভাগের রায়, নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সরকারি চাকরি অধ্যাদেশের ধারা অপপ্রয়োগের সুযোগ দেখছেন জ্বালানি উপদেষ্টা। আলোচনার আশ্বাস রিজওয়ানের। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণাকাল। জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। এক যুগেরও বেশি সময় পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আপিল মঞ্জুর করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লা পাওয়ার বিষয়ে রায়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আইনজীবীরা জানান, এই বিষয়ে এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় শুনতে সকালে সুপ্রিম কোর্ট এলাকায় ভিড় করেন দলের নেতাকর্মী ও আইনজীবীরা। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায়টি বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্যান্য বিষয়গুলোর নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। তবে দলের দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে কিছু উল্লেখ করেননি আপিল বিভাগ। রায়ের পর ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী বলেন, 2013 সালে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন বাতিল করা হয়। আপিল বিভাগের রায়ে তা প্রমাণিত হলো। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশা জানান তিনি। আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো। এদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার তাদের পূর্বের নিবন্ধন ফিরে পাচ্ছে। তবে এই আপিলের সাথে তাদের দলীয় প্রতীকের বিষয়টি সংযুক্ত নয়। জামায়াত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি। শুনানি শেষে 2013 সালে দলটির নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি শেষে নিবন্ধন ফিরে পেল দল। এদিকে দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা কমিশনে পৌঁছলে জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই কথা জানান তিনি। বলেন, জামায়াতে ইসলামী ও ইশরাক হোসেনের শপথের ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় নির্বাচন কমিশন। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বিএনপি নয়, 52টি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন খন্দকার মোশাররফ হোসেন। বলেন, ডিসেম্বরের পরে রমজান, এরপর শুরু হবে বর্ষাকাল, তখন নির্বাচনের পরিবেশ থাকবে না বলে দাবি করেন তিনি।
নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলেও মনে করেন তিনি। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এবার কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এখন পর্যন্ত 2 সিটিতে 15টি হাটের ইজারা নিশ্চিত করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাট ঘুরে দরদাম যাচাই করছেন ক্রেতারা। তবে পশু বেচাকেনা জমে উঠতে আরও অন্তত 3 দিন সময় লাগবে বলছেন বিক্রেতারা। উত্তরার এই দম্পতি হাটে এসেছেন কোরবানির পশু দেখতে, সঙ্গে 1 বছরের শিশু সন্তান। এখনো ভিড় বাড়েনি, তাই স্বাচ্ছন্দ্যে যাচাই করতে পারছেন দরদাম দেখার জন্য, প্লাস এখন তো আর কিনবো না, যখন কিনবে একটু আইডিয়া নেওয়ার জন্য বেসিক্যালি যে কিরকম দাম হতে পারে, কারণ জীবনে তো কিনিনি, মানে আমি বাইরে থাকি তো এর জন্য আমি জানি না। নিলে হয়তো একদিন আগে নেওয়া হবে, আর বাবুকে নিয়ে আসছি দেখার জন্য প্রাইসটা কেমন, আসলে দামাদামি দেখতেছি, দেখার পরে হয়তো বা নিয়ে যাবো আর কি, ইচ্ছা তো আছে। রাজধানীতে গরু রাখার জায়গা কম, তাই ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় সাধারণত ঈদের 2 থেকে 3 দিন আগে। যাদের নিজের বাড়ি আছে তাদের অনেকে কিনতে এসেছেন, তবে হাটের বেশিরভাগ ক্রেতা আপাতত দরদাম যাচাই করছেন। এখন হাট জমেনি তো, এজন্য এদের মনে হচ্ছে যে আমরা চাইলেই পাবো, বাট আসলে অত দাম না গরুর। আমরাও দেখতেছি, দেখা যাক, মিললে ইনশাল্লাহ নিয়ে যাব। 1-2 দিন আগে কিনলে হয়ে যায়, রিস্ক হয়ে যায়, পাবো কি পাবো না এরকম একটা থাকে তো, এই জন্য আগে যদি পাই নিয়ে যাব। রাখার জায়গা আছে, মোটামুটি গ্যারেজে রাখা লাগবে। যে আসলাম আর কি, আমি একটু আগেই কিনি, ফ্রি আছি তাই দেখতে আসলাম। এখনো মনে হচ্ছে ওদের দাম ছাড়ার মতো সময় হয়নি। দিন কিংবা 2 দিন আগে কিনতে হয় আমাদের, ওই জন্য আসলাম, ফ্যামিলি নিয়ে আসলাম একটু দেখার জন্য কোন প্রাইজে আছে, কেমন কি আছে বিষয়, এটার জন্য মূলত মার্কেটে আসা। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর হাটে ট্রাকে করে আসছে কোরবানির পশু। 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা, তবে মিলছে না ক্রেতা। আমরা গ্রামেতে কিনে আনছি 5 লাখের উপর দিয়ে, করছিল 3,60,000, তা আমরা কেউ করে বেচবো? খাদ্যর দাম, ট্রাক ভাড়া বেশি, আমার তো চালান মালান বাঁচা লাগবি। এখন দামের ভিতরে ভাই এই খাদ্যর দামটা বেশি হওয়াতে আমাদের গরু একটু দাম বেশি হইতেছে। কথা বলছেন, আমার এই খাদ্য যদি একটু দাম কম থাকলো নি, তাহলে গরুর দামও একটু কম থাকলো নি। 1,70,80 এবার গরু আছে আমার কাছে, আর নিচের দাম 90-95। এবছর ঢাকা দক্ষিণে 6টি এবং ঢাকা উত্তরে 9টি হাট ইজারা দিতে পেরেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে হাটে শুরু হবে আনুষ্ঠানিক বেচা বিক্রি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। বিষয়গুলো নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রেখে আন্দোলনের আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। তারপরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী জড়ো হন সচিবালয়ের কর্মচারীরা। ভূমি, জ্বালানি ও পরিবেশ উপদেষ্টার কাছে আলাদা স্মারকলিপি দেন তারা। সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবি আন্দোলনকারীদের। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কিছু ধারায় অপব্যবহারের সুযোগ রয়েছে, তবে কাজের পরিবেশ ঠিক রাখতে হবে বলে জানান ভূমি উপদেষ্টা। এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। স্মারকলিপি পেয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, আইনের অপব্যবহার যেন না হয় এ নিয়ে সতর্ক সরকার। আপনাদের যে দাবিগুলো আছে, এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না, এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন।
22 মে সরকারি চাকুরি অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নগদে নিয়োগে অনিয়মের অভিযোগে আতিক মোর্শেদ এবং তার স্ত্রীর জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুদক। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আতিক মোর্শেদ। অভিযোগ ওঠে তিনি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কোনো কর্মকর্তা না হয়েও সেখানে অফিস করেন, পাশাপাশি স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে উচ্চ পদে চাকরি দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই ধারাবাহিকতায় নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রোববার অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র বিশ্লেষণ করে জাকিয়া সুলতানা জুঁইকে নিয়োগের ব্যাপারে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এই কারণে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে তলব করেছে সংস্থাটি। এদিকে 35 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এলজিআরডি এবং প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনফোর্সমেন্ট টিম থেকে মৌখিকভাবে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে তার সেখানে কিছু নিয়োগে অনিয়ম ছিল। নিয়োগে অনিয়ম সংক্রান্ত কিছু তথ্যে তারা প্রাথমিক সত্যতা পেয়েছে মর্মে জানিয়েছে। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। দেশের 55তম বাজেট দেয়া হচ্ছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ, পাশাপাশি তাদের করমুক্ত আয় সীমা হবে 5.25 লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্য। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব রাখবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থ বছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে 2,080 কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এই বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, করাপশন হয়েছে। মানুষের যে এদের উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এর প্রায় 92 ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যের শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো ভ্যাটের পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার। আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শিক্ষার বিস্তার হয়েছে ঠিকই, কিন্তু তার মান বেহাল বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শুক্রবার রাতে চট্টগ্রাম ক্লাবে কিউসি গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। সময় তিনি শিক্ষা খাতে
অপ্রতুল বাজেট বরাদ্দের সমালোচনা করে বলেন, সামনে বাজেট পাস হবে, শিক্ষা খাতেও বরাদ্দ থাকবে, তবে তা শিক্ষার মানের উন্নয়ন করবে না। শিক্ষার প্রতি অনুরাগী দৃষ্টিভঙ্গি ছাড়া এ থেকে উত্তরণের কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক অর্থ সচিব মুসলিম উদ্দিন চৌধুরী সহ আরও অনেকেই বক্তব্য দেন। শিক্ষার অবস্থা খুবই বেহাল অবস্থা। শিক্ষার বিস্তার হয়েছে কিন্তু মান, এটা বিশ্বমান তো দূরের কথা, মানের কথা যদি বলি এটা বিশাল বেহাল অবস্থা। এখানে শিক্ষা অনুরাগী একটা দৃষ্টিভঙ্গি খুবই জরুরি। ভারত থেকে আসা টাকা আর অস্ত্র দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগীরা। তাদের হামলার টার্গেটে ছিল রাজনৈতিক নেতাকর্মীরা। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন সুব্রত বাইন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এই সন্ত্রাসী গ্রুপকে কারা মদত দিচ্ছেন সেটি খুঁজে বের করাও জরুরি। গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এছাড়া রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের 2 সহযোগীকে। পরদিন অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ডে পাঠায় আদালত। বাকি 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেন আসামিরা। স্বীকার করেন, ভারত থেকে হুন্ডির মাধ্যমে আসা মোটা অঙ্কের টাকা ঢেলে দেশ অস্থিতিশীলের পরিকল্পনা ছিল তাদের। সীমান্ত পথে অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে পৌঁছাতে চলে কর্মযজ্ঞ। কুষ্টিয়া অঞ্চলে অস্ত্র সরবরাহের পাশাপাশি নিয়োগ দেয়া হয় ক্যাডারও। সুব্রত বাইনকে গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট ফোনও জব্দ করে সেনাবাহিনী। কোন সূত্র থেকে কিভাবে তার শীর্ষ সন্ত্রাসীর হাতে পৌঁছালো সে রহস্য জানতে এবার শুরু হয়েছে তদন্ত। দেশে অস্থিরতা তৈরির জন্য এই সন্ত্রাসী গ্রুপের পেছন থেকে কলকাঠি নাড়ছেন কারা, অর্থের উৎস কোথায়, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। 4 জনের বাইরে আর যারা রয়েছেন তাদেরও দ্রুত আইনের আওতায় আনার তাগিদ অপরাধ বিশ্লেষকদের। অপরাধীদেরকে নিয়ন্ত্রণে রাখা, সাধারণ মানুষের যে নিরাপত্তার প্রশ্নে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এবং মাঠের অবস্থা বিচার করে সেই ধরনের সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি পুলিশের উচিত হবে পুলিশ এবং তার যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে নিজেদের ক্যাপাসিটি বাড়ানো, নিজেদের সক্ষমতা বাড়ানো। সুব্রত বাইনের নামে বিভিন্ন অপরাধে অন্তত 150 মামলা রয়েছে। সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশানে 3টি খুনের ঘটনায় উঠে আসে তার নাম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে SM সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ক্যান্টনমেন্ট RP গেটের কাছে সৈনিক ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে MP স্কট হিসেবে বদলি হন। পুলিশের দাবি, অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে মানসিক অশান্তিতে ছিলেন তিনি। রোববার ল্যান্স কর্পোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে 14,000 টাকা সরিয়ে নিয়ে জুয়ার সাইটে জমা দেন। পরে ধরা পড়লে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয় তাকে। পরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হন সৌরভ। পরে ব্যারাকের পূর্ব পাশে নির্মাণ কাজ চলছে এমন একটি স্থানে বাঁশের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে IFIC ব্যাংকের উপশাখার ম্যানেজার সহ 6 জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দুপুরে হাবিব কমপ্লেক্সের দোতলার কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতোই সকাল থেকে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলছিল। দুপুরে ম্যানেজার সৌমিক জামান খান সহ ব্যাংকে থাকা 6 জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ব্যাংকের লকার সহ সবকিছুই ঠিকঠাক রয়েছে। আপাতত ব্যাংকটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি ফুড পয়জনিং বা বিষাক্ত কোনো রাসায়নিকের প্রভাবে ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।